যেদিন তিনি অংশগ্রহণ না করতেন সেদিন খেলা জমতো না। বড় সার্কাসের একটা পোল বসানো হচ্ছে, যিনি বসাচ্ছেন তার ঘাড়ে সেই পোলটা পড়েছে সাহেব। তো স্বামীজি সেইখানে গিয়ে তাকে ধুতি ছিঁড়ে ব্যান্ডেজ করে দিয়ে তাকে একটু রিলিফ দিচ্ছে। ছোটো বয়স থেকেই স্বামীজির নেতৃত্ব দানের ক্ষমতা ছিল। কলেজে স্কটিশ কলেজে পড়ছেন, সেখানেও দেখা গেছে যে বন্ধুদের প্রাণ একেবারে পুজো অর্চনা বেশি করে, তাদের এই পুজো অর্চনা নিয়ে অশিষ্ট বাক্য বলে নরেন্দ্র বিদ্ধ করতো তাদের। স্বামীজির চরিত্রের মধ্যে কিছু ব্যতিক্রমী ভাব তো ছিলই। শ্রীরামকৃষ্ণ সেই অর্থে কাউকে সন্ন্যাস দিয়ে যাননি, কয়েকজনকে দীক্ষা দিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণের আসার একটা পারপাস ছিল। পারপাস হচ্ছে যে ফিলোসফি অফ সিনথেসাইজটাকে জগতে ছড়িয়ে দেওয়া। বরানগর মঠে দারিদ্র ছিল নিত্যসঙ্গী, তো অসাধারণ গান গাইতে পারতেন, যে গান গেয়ে মাতোয়ারা করে দিতেন সবাইকে। এমা কালভে স্বামীজির ভীষণ বন্ধু ছিলেন। শিষ্য, প্রথম সন্ন্যাসী শিষ্য, তার নাম স্বামী সদানন্দ। আমি বিবেকানন্দকে ভীষণ ভয় পাই। তিনি মহাপণ্ডিত, মহামেধাবী মানুষ, তার জগৎজোড়া নাম। কিন্তু আমি সেই নরেন দত্তকে চিনি, যে আমার জুতো জোড়া মাথায় করে বই নিয়ে গিয়েছিল। জোসেফিন ম্যাকলাউডকে স্বামীজি বলেছেন ভারতবর্ষকে ভালোবাসো। শ্রী রাজার তো বন্ধুই ছিলেন স্বামী। স্বামীজির যেটা বড় গুণ ছিল, সেটা হচ্ছে যে কোনো অবস্থার সঙ্গে খাপ খাওয়াতে পারতেন, সে দেশেই হোক বা বিদেশেই হোক। আমেরিকানদের মধ্যেই স্বামীজি প্রথম বক্তৃতা করতে শুরু করেন। স্বামীজি সব কিছু কী করতেন জানেন? সব কিছুর মধ্যে একটা হৃদয়ের ছোঁয়া মেশাতে পারতেন। যে কনফ্লিক্ট বিটুইন ইউর হেড অ্যান্ড ইউর হার্ট, অ্যাপিল টু ইউর হার্ট। এই যে অ্যাপিল টু ইউর হার্ট, এটা স্বামীজির বড় জিনিস। বেদান্তের মূল কথা, আমি সবের মধ্যেই আছি অথচ কিছুতেই নেই। ফ্রান্সিস বেকনের বাড়ির কাজের লোক বলেছিলেন, আপনি যে পোশাকই পরুন না কেন, আসলে আপনি একজন রাজা। নমস্কার। স্মরণে মরণে চিন্তায় ও চেতনায় স্বামী বিবেকানন্দের পডকাস্টে আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের পডকাস্ট শুরু করছি। আজকে বাক্যালাপে অ্যাজ ইউজুয়াল আমার সঙ্গে রয়েছেন তরুণ গোস্বামী। তরুণবাবু, নমস্কার এবং সাদর অভ্যর্থনা জানিয়ে আমাদের পডকাস্ট আবার শুরু করছি। আজকে আমরা এক কাজ করি, গত সেশনে আমরা তার স্বামীজির শক্তির উৎস, তার বিদ্যা ভাণ্ডার, এই নিয়ে অনেক আলোচনা করেছিলাম। আজকে আমরা কনসেন্ট্রেট করি স্বামীজির বন্ধুদের নিয়ে। কেমন শুরু করি, তাদের এইভাবে ডিভাইড করি যে স্বামীজি স্কুলের বন্ধু, কলেজের বন্ধু, তার গুরু ভাই, তার বিদেশিনী, তাদের এই বন্ধু বলুন বা ভক্ত বলুন বা ভক্তপুরুষ বলুন, এটা আপনি যেভাবে চাইবেন সেভাবে আস্তে আস্তে ক্রোনোলজিক্যালি এগিয়ে যান। আমরা শুরু করি শিশু থেকে, মানে তার স্কুল থেকে। স্বামীজির মেজ ভাই মহেন্দ্রনাথ দত্তের বই লিখেছিলেন শ্রীমৎ বিবেকানন্দ স্বামীজির জীবনের ঘটনাবলী। তখন বলছেন যে এখন যাকে ক্রিকেট বলা হয়, আমাদের তাকে ব্যাটম বল বলা হতো। 3টি কাঠির ওপর 2টো ছোট কাঠি রেখে এই খেলা হতো। স্কুল থেকে এসে নরেন্দ্রনাথ সে খেলা খেলতেন। যেদিন তিনি অংশগ্রহণ না করতেন সেদিন খেলা জমতো না। ছোট বয়স থেকেই বন্ধুদের প্রাণ। যখন বড় হয়েছেন স্বামীজি, তখন ব্রজেন্দ্রনাথ শীল স্বামীজির এই বন্ধুবৎসল ভাবটিকে নিয়ে লিখছেন, বন্ধুদের প্রাণ, সামাজিক সম্মেলনের মধ্যমণি, নিঃসন্দেহে প্রতিভা ঝলকিত এক প্রেরণাদিব্য বোহেমিয়ান। যখন স্কুলে পড়ছেন তখন একটা জাহাজ এসছে, সেই জাহাজ দেখতে যেতে হবে। আপনার গঙ্গায় জাহাজ বাঁধা রয়েছে, বিদেশি জাহাজ। সেটা অনুমতি নিতে হবে, কারণ গোড়াদের সৈন্যদের জাহাজ। তো স্বামীজি নিজে গটগট করে গেছেন, অনুমতি এনেছেন এবং সেই জাহাজে বন্ধুদের নিয়ে গেছেন। রাস্তা দিয়ে ঘোড়ার গাড়ির ঘোড়া খেপে গেছে, তার ভেতরে এক ভদ্রমহিলা, তার শিশুপুত্র রয়েছে। স্বামীজি সেইখানে নিয়ে ঘোড়ার গাড়িটার সেই জিন ধরে আটকিয়ে সেই ঘোড়াটাকে আটকাচ্ছেন, যাতে সেই গাড়িটা বন্ধ হয়ে গেল এবং কোনো দুর্ঘটনা ঘটলো না। একটি বড় সার্কাসের একটা পোল বসানো হচ্ছে, যিনি বসাচ্ছেন তার ঘাড়ে সেই পোলটা পড়েছে সাহেব। তো স্বামীজি সেইখানে গিয়ে তাকে ধুতি ছিঁড়ে ব্যান্ডেজ করে দিয়ে তাকে একটু রিলিফ দিচ্ছেন। ফলে ছোটো বয়স থেকেই স্বামীজির নেতৃত্ব দানের ক্ষমতা ছিল। এই নেতৃত্ব দানের ক্ষমতার জন্যে তিনি সব জায়গাতেই হচ্ছেন প্রথম। যখন কলেজে গেছেন, হরিদাস মিত্র স্বামীজির বন্ধু, তার সঙ্গেই বরানগর একটা বাড়িতে গিয়ে, দক্ষিণেশ্বরের বাড়িতে গিয়েছিলেন, সেখান থেকে শ্রীরামকৃষ্ণের কাছে যান। তো সেই বন্ধুটির পরিচয় করে দিচ্ছেন স্থানীয় ছেলেদের সঙ্গে, যে হচ্ছে নরেন্দ্র আমাদের সঙ্গে পড়ে, সব বিষয়ই হচ্ছে সবচেয়ে ভালো। তখন স্বামীজি তাকে বলছেন, ঠিকই বলেছ, ওই বিদ্যাসাগর মশাই বেঁচে আছেন, বলবে ম্যাথামেটিক্স ছাড়া।
যখন কলেজে স্কটিশ কলেজে পড়ছেন সেখানেও দেখা গেছে যে বন্ধুদের প্রাণ একেবারে। ব্রজেন্দ্রনাথ শীল লিখছেন যে আমি যেহেতু 1 বছরের সিনিয়র ছিলাম তাই সে আমার সামনে কোনো অশিষ্ট বাক্য ব্যবহার করতো না, কিন্তু যারা পুজো অর্চনা বেশি করে তাদের এই পুজো অর্চনা নিয়ে অশিষ্ট বাক্য বলে নরেন্দ্র বিদ্ধ করতো তাদের। এবং সবসময় ধরুন স্বামীজির বাবা যেদিন মারা যাচ্ছেন সেদিনও তো বন্ধুর বাড়িতে রাত্রিরে গান গাইছেন, সেইখানেই বিশ্বনাথ দত্তের মারা যাওয়ার খবর যায় এবং স্বামীজি বাড়ি না ফিরে সোজা শ্মশানে চলে যান এবং দাহ করে বাড়ি ফেরেন। এটি কেন করেছিলেন সেটা আমার কাছে একটা বড় বিস্ময়, কারণ মা ভুবনেশ্বরী রয়েছেন, তার কম বয়স, তার অতগুলি ছেলে মেয়ে, সবাই কাঁদছেন, ভেঙে পড়েছেন, কেন স্বামীজি বাড়ি ফিরলেন না আমার কাছে একটা বড় বিস্ময়। সত্যি দেখো তো জিজ্ঞেস করতাম যে সোজা শ্মশানে চলে গেলেন কেন, কারণ স্বামীজির চরিত্রের মধ্যে কিছু ব্যতিক্রমী ভাব তো ছিলই। বন্ধু তার গুরুভাইদের সম্বন্ধে বলেছিলেন বিদেশে যে আমি যদি আজ মদ্যপ অসচ্চরিত্র হয়ে যাই তাহলে তোমরা আমাকে ঘাট ধরে তাড়িয়ে দেবে, কিন্তু কলকাতা আমার এমন গুরুভাই আছে যাদের কাছে আমি এক নরেন থাকবো। যখন এই ভালোবাসা দেখা দেয় তখন জন্ম নেয় নতুন ধর্ম। শ্রীরামকৃষ্ণ মারা গেলেন, শ্রীরামকৃষ্ণ সেই অর্থে কাউকে সন্ন্যাস দিয়ে যাননি, কয়েকজনকে দীক্ষা দিয়েছিলেন। এরা কিন্তু স্বচ্ছন্দে বাড়ি ফিরে আসতে পারতেন, কিন্তু স্বামীজির এমন নেতৃত্ব এবং ভালোবাসা কেউ বাড়িতে ফিরলেন না। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে তুই এদের ভালোবাসা দিয়ে আটকে রাখবি, দেখবি কেউ যেন বাড়ি ফিরে না যায়, কারণ শ্রীরামকৃষ্ণ আসার একটা পারপাস ছিল। পারপাস হচ্ছে যে ফিলোসফি অফ সিনথেসাইজটাকে জগতে ছড়িয়ে দেওয়া। তো স্বামীজি সেটি করেছেন এবং সেটি করতে গিয়ে যেখানে যেখানে নেতৃত্ব দেওয়া দিয়েছেন। যদি বরানগর মঠের কথা বলেন, বরানগর মঠে দারিদ্র্য ছিল নিত্যসঙ্গী। সেখানে ওই একটা বর্ণনা আছে মহেন্দ্রনাথের যে তেলাকুচোর ঝোল রান্না করা হচ্ছে বাটিতে এবং ভাতের গড়াশ রয়েছে, একবার ভাতের গড়াশ মুখে দিচ্ছেন, একবার তেলাকুচোর ঝোলটা চাটছেন, এইভাবেই খাওয়া দাওয়া চলছে। বাইরে বেরোনোর জন্য সর্বজনীন পোশাক, ঘরে সবাই কৌপিন পরে রয়েছেন, কিন্তু জব ধ্যান সেখানে নিরন্তর চলেছে, বই পড়া চলেছে, আর মাঝে মাঝে স্বামীজি গান গাইছেন। এত অসাধারণ গান গাইতে পারতেন যে গান গেয়ে মাতোয়ারা করে দিতেন সবাইকে। স্বামীজি যখন বিভিন্ন জায়গায় গেছেন, বিভিন্ন বাঙালিদের বাড়িতে উঠেছেন, হরিপদ মিত্রের বাড়িতেই হোক, বেলগাঁওতে, বা মনমথনাথ ভট্টাচার্যের বাড়িতেই হোক, সেখানে বাড়ির ছোট বাচ্চাদের সঙ্গে স্বামীজির বন্ধুত্ব হয়ে গেছে এবং সেই বন্ধুত্ব হওয়াটা এমন যে তার সঙ্গে খেলা করছেন যেন সমবয়সী, যেটা নিজের বাড়িতেও করতেন সিমলা পাড়ায়। স্বামীজি যখন ইংল্যান্ড আমেরিকায় গেছেন, হলস্টার ফ্রান্সিস লেগেটের ছেলে, তার সঙ্গে স্বামীজি খেলছেন। এটা সেই অসাধারণ যে গল্ফ খেলা, কোনোদিন স্বামীজি গল্ফ খেলেননি, তাকে বললেন যে আমি ঠিক গর্তে ফেলতে পারবো। তো সেই ছেলেটি বললো না, সম্ভব নয়, এক্সপার্ট নলে গর্তে ফেলা যায়। স্বামীজি গল্ফ বলে মারলেন এবং বলটা উড়ে গিয়ে গর্তের মধ্যে পড়লো। ফ্রান্সিস লেগেট বলে উঠলেন এটা এই ভারতীয় যোগীর পক্ষেই সম্ভব। স্বামীজি বললেন কিছুই না, এটা যে মনঃসংযোগ। তারপর একটা নদীতে, খরস্রোতা নদীতে সব প্লাস্টিকের হাঁস সাজানো হয়েছে, সেটা গুলি করতে হবে। স্বামী সে গুলি করে হাঁসগুলোকে বিদ্ধ করতে পারছেন, প্লাস্টিকের হাঁস, কিন্তু সেটাই হচ্ছে খেলা। কিন্তু স্বামীজিরা করতে পারতেন কেন? কনসেন্ট্রেশনের জন্য। কিন্তু যেটা বড় জিনিস, মিশে যেতে পারতেন অপূর্বভাবে। ধরুন বিদেশেও যারা ভক্ত পরে হয়েছেন তারা প্রথমে স্বামীজির বন্ধুত্বরা দেখে স্বীকার করেছিলেন এবং আনন্দিত হয়েছিলেন। ধরুন সারা বার্নার্ড, তিনি তো শ্রেষ্ঠ অভিনেত্রী ছিলেন, তিনি বিবেকানন্দের বন্ধু হয়ে উঠেছিলেন এবং ভারতবর্ষে আসার কথা প্রকাশ করেছিলেন। সারা বার্নার্ড ট্রেন ভাড়া করে ঘুরতেন, আমরা যেমন চার্টার প্লেন বলি, তিনি চার্টার ট্রেনে ঘুরতেন এবং স্বামীজি তার অভিনয় দেখতে গেছেন। একদিন একটু খোলা পোশাক পরে অভিনয় করছেন, স্বামীজিকে চিঠি লিখেছেন যে আপনি আসবেন না, কারণ আপনি দর্শক আসনে বসবেন এবং আমি খোলা পোশাকে অভিনয় করব, সেটা আমার ভালো লাগবে না, আপনি আসবেন না। স্বামীজি দেখতে যাননি। মাদাম এমা কালভে স্বামীজির ভীষণ বন্ধু ছিলেন এবং দ্বিতীয়বার যখন স্বামীজি মিশর থেকে বম্বেতে ফিরে আসেন এবং কলকাতা চলে আসেন, এমা কালভেই কিন্তু স্বামীজির টিকিটটা কেটে দিয়েছিলেন। স্বামীজির শিষ্য, প্রথম সন্ন্যাসী শিষ্য, তার নাম স্বামী সদানন্দ। যখন হিমালয়তে পরিচয় হয়, তিনি হাতরা স্টেশনের অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার ছিলেন। তারপর তিনি সংসার ছাড়েন এবং তার ম্যালেরিয়া হয়। তো স্বামীজি তাকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন সেই ম্যালেরিয়া ক্লিনিকে, আর মাথায় তার আমেরিকান বুট জোড়া। সদানন্দ সব ছেড়েছিলেন, পারেননি শুধু আমেরিকান বুট জোড়া ছাড়তে। তো তিনি পরে যখন স্বামীজি ফিরে এসেছিলেন বিদেশ থেকে, তিনি সবাইকে বলতেন যে আমি বিবেকানন্দকে ভীষণ ভয় পাই, তিনি মহাপণ্ডিত, মহামেধাবী মানুষ, তার জগৎজোড়া নাম, কিন্তু আমি সেই নরেন দত্তকে চিনি যে আমার জুতো জোড়া মাথায় করে
বই নিয়ে গিয়েছিল, আমি আমেরিকান গ্ল্যামার দেখে আসিনি। এই যে বন্ধুত্বের টানটা ছিল সাংঘাতিক। যখন কলকাতায় ফিরে যখন পশুর বাড়ি থেকে পৌঁছেছেন উত্তর কলকাতায়, সেই ঘোড়ার গাড়ি, সেই ঘোড়া খুলে দিয়েছে, যুবকরা টেনে নিয়ে যাচ্ছে। তো স্বামী ব্রহ্মানন্দকে দেখেই তিনি বলে উঠেছিলেন, ব্রহ্মানন্দ স্বামী একটু তাকে গলায় মালা পরিয়ে দেন এবং বলেন, গুরুবৎ গুরুপুত্রেষু। তখন স্বামীজি বলেন, জ্যেষ্ঠ ভ্রাতা সমপিতা। এই বন্ধুদের সঙ্গে স্বামীজির অসম্ভব গভীর সম্পর্ক ছিল। বিশ্বনাথ দত্ত তিনি মালিদা চাদর ব্যবহার করতেন, সেই চাদর নিয়ে সবাই টানাটানি করছেন, এটা নরেন আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, নরেন আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। চাদরটা ছিঁড়ে ফাতরাফাই হয়ে গেল, কিন্তু নরেন ভালোবাসে, সেটাই ছিল আলোচনার আনন্দের বিষয়। যখন বিদেশে গেছেন, গুডউইন স্বামীজির দ্রুত শ্রুতলিপিকার, তার রেসের মাঠে যাওয়ার খুব শখ ছিল, তার বিশাল গোঁফ ছিল এবং রেসের মাঠে তিনি যেতেন এবং প্রায় হাঁটতেন এবং হেরে এসে খুব গোমড়া মুখে বসে থাকতেন। তো স্বামীজি সবাইকে বলতেন, আসলে তুমি গুডউইন নও, তুমি ব্যাডউইন। ভাবুন স্বামীজির কীরকম গভীর সম্পর্ক, যে স্বামীজিকে দেখে জোসেফিন ম্যাকলাউড, যিনি স্বামীজির থেকে 5 বছরের বড়, তিনি যে বয়স গুনতে শুরু করেছিলেন। তিনি দেখেছিলেন বাড়ির একটি মাঠের সামনে স্বামীজি ঘুরে বেড়াচ্ছেন, বলেছিলেন কাইজারের মতো তার ব্যক্তিত্ব, জার্মান এম্পারার কাইজার, এবং তাকে দেখে স্বামী নিজের বয়স গুনতে শুরু করেন। তিনি অসম্ভব বন্ধু ছিলেন এবং জোসেফিন ম্যাকলাউডকে স্বামীজি বলেছেন, ভারতবর্ষকে ভালোবাসো। তিনি বন্ধু হিসেবেই নিজেকে পরিচয় দিতেন। স্বামীজি শিকাগোতে হেল পরিবারে ছিলেন, মেরি হেল, তার 2 মেয়ে, মেরি হেল, হ্যারিয়েট হেল 2 মেয়ে, আর 2 বোন, হ্যারিয়েট ম্যাকেনলি এবং ইজাবেল ম্যাকেনলি। এই 4 জনের সঙ্গে স্বামীজির অসম্ভব বন্ধুত্ব হয়ে যায়। যেখানেই স্বামীজি গেছেন, স্বামীজির হৃদয়ের উষ্ণতা মানুষকে স্পর্শ করেছিল। ক্ষেত্রীর রাজার তো বন্ধুই ছিলেন স্বামীজি। তখন তো স্বামীজি বিখ্যাত হননি, তখন তো পরিব্রাজক সন্ন্যাসী। বিখ্যাত হবেন কি হবেন না তাই বা কেউ জানতো নাকি, কিন্তু ক্ষেত্রী রায়ের সঙ্গে যেভাবে মিশে গিয়েছিলেন, যেন সমবয়সী, যেন ছোটো বয়স থেকে একসঙ্গে বড় হয়েছেন। স্বামীজির যেটা বড় গুণ ছিল, সেটা হচ্ছে যে কোনো অবস্থার সঙ্গে খাপ খাওয়াতে পারতেন, সে দেশেই হোক বা বিদেশেই হোক। কেট স্যানবোর্নের বাড়িতে চলে গিয়েছিলেন, তিনি নিয়ে গিয়েছিলেন বোস্টনের বাড়িটায়, এবং সেইখানে গিয়ে আমরা দেখব স্বামীজি বক্তৃতা করছেন, স্বামীজি আমেরিকানদের সঙ্গে মিশে গেছেন এবং সেই ভদ্রমহিলারাও স্বামীজিকে সন্তানবৎ ভালোবাসতেন। একটা কথা মনে রাখতে হবে, স্বামীজির কিন্তু রূপ ছিল, স্বামীজির অসাধারণ গুণের অধিকারী ছিলেন, কিন্তু কোনো মানুষ তাকে সন্তান ছাড়া অন্য কিছু ভাবেনি। কেন ভাবেনি? কারণ সন্তানের সঙ্গে সবচেয়ে বড় বাৎসল্য ভাবটা তৈরি হয়। এবং কেট স্যানবর্ন স্বামীজিকে সন্তানের মতো ভালোবেসেছিলেন। আশেপাশে ছিলেন প্রফেসর রাইটের স্ত্রী, তিনি স্বামীজিকে সন্তানের মতো দেখতেন এবং সেই আমেরিকানদের মধ্যেই স্বামীজি প্রথম বক্তৃতা করতে শুরু করেন। যেহেতু বেশ কিছুদিন ছিলেন, আমেরিকানদের ভাষা, আমেরিকানদের আদব কায়দা তিনি রপ্ত করে ফেলেছিলেন। এবং রপ্ত করে ফেলার জন্য কি হয়, যে স্বামীজির সঙ্গে তারা বলতে শুরু করলো, হি ইজ আওয়ার ম্যান। যখন স্বামীজি দ্বিতীয়বার বিদেশ থেকে ফিরছেন, তখন কালঘান বলে একজন পাদ্রী জাহাজে উঠেছিলেন। তিনি স্বামীজিকে প্রথমে বলেন যে আপনি কেন তিনি শিকাগোয় স্বামীজিকে বলতে শুনেছিলেন, তো আপনি কেন এখানে এসেছিলেন? তখন স্বামীজি বলছেন, আপনি কেন আমাদের দেশে যাচ্ছেন? আমরা ধর্ম প্রচার করতে, বলে আমিও সেই কারণে এসেছিলাম। তারপর তো খুব বন্ধুত্ব হয়ে যায় তার সঙ্গে। যখন বম্বে পোর্ট চলে আসছে, তার আগের দিন রাত্রে স্বামীজি তাকে বলেন অসাধারণ কথা, যে হিন্দুরা হিন্দুদের মতো থাকুক, খ্রিস্টানরা খ্রিস্টানদের মতো থাকুক, তুমি সবসময় মনে রাখবে তুমি এবং আমি স্বরূপত এক। এবং যখন স্বামীজি কথাটা বলছেন, স্বামীজি আস্তে আস্তে সমাধির মধ্যে চলে যাচ্ছেন। কিন্তু পুরো জিনিসটাই এত রঙ্গরসিকতা করতেন সবসময়। আমাদের পরিব্রাজক গ্রন্থে আছে, সকালে জাহাজে জল দিচ্ছে, বলছে বে মশিয়ে এপ্রে, স্বামীজি মানে মশাই গরম জল নিয়ে এসছি। তো স্বামীজি লিখছেন যে ভাবলাম বাবা এটা কী দেশ, ব্যাং মশাইয়ের বে। এই যে রসিকতা স্বামীজি সবসময় ছিল, সবসময় একটা আনন্দ করতেন, সবসময় আনন্দের মধ্যে থাকতেন, আনন্দের অমৃতের সন্তান ছিলেন। ফলে বন্ধু জোগাড় করতে অসুবিধা হয়নি। এবং বন্ধুত্বরা কত গভীর, প্রত্যেকের নাম দিয়েছিলেন নিজে। যখন সন্ন্যাস হলো, সুগম্ভীর আধ্যাত্মিকতাকে নাম দিলেন ব্রহ্মানন্দ, তুরীয় প্রজ্ঞাসীনকে নাম দিলেন তুরীয়ানন্দ, অখণ্ড ভক্তিকে নাম দিলেন অখণ্ডানন্দ, অভেদবাদী বৈদান্তিককে নাম দিলেন অভেদানন্দ, শারদামার দ্বারপালকে নাম দিলেন শারদানন্দ, আধ্যাত্মিক
প্রেমে বিহ্বল মানুষটিকে নাম দিয়েছিলেন প্রেমানন্দ, বিজ্ঞানের উত্তম সাধককে নাম দিয়েছিলেন বিজ্ঞানানন্দ, সব শ্রীরামকৃষ্ণের মন্দিরের প্রতিষ্ঠাতা পূজারীকে নাম দিয়েছিলেন রামকৃষ্ণানন্দ। সে নামটি নিজের নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু শশী মহারাজের অধিক দাবির কাছে নিজের দাবিকে তিনি জোর দেননি। সবাই সেই নামগুলো কিন্তু অ্যাকসেপ্ট করেছিল, সেটা হচ্ছে বন্ধুত্বের জন্য। বন্ধুত্বটাই এত গভীর ছিল যে তারা সবসময় অ্যাকসেপ্ট করতো। এবং স্বামীজি সব কিছু কী করতেন জানেন, সব কিছুর মধ্যে একটা হৃদয়ের ছোঁয়া মেশাতে পারতেন। শ্রীরামকৃষ্ণ শিখিয়েছিলেন তো যে সবসময় হৃদয়ের ছোঁয়া মেশাবে। দেখবে নিজেই বলছেন, ইফ দের ইজ এ কনফ্লিক্ট বিটুইন ইউর হেড অ্যান্ড ইউর হার্ট, অ্যাপিল টু ইউর হার্ট। এই যে অ্যাপিল টু ইউর হার্ট, এটা স্বামীজির বড় জিনিস। এবং সেই হৃদয় কোনো দিন তিনি ছেড়ে দেননি। জলধর সেনের অসাধারণ লেখা আছে যে স্বামীজি তার সঙ্গে ঋষিকেশে দেখা, থাকতে বললেন 2 দিন, কিন্তু স্বামীজি থাকলেন না, চলে গেলেন সেখান থেকে। বন্ধুত্বটা ছিল। এবং স্বামীজির নিজের জীবন সম্বন্ধে বলছেন, আমার এই প্রেমে উন্মত্ততা আছে কিন্তু কোনো বন্ধন নেই। একদম একদম। তাই জন্যই তো স্বামীজি ইউনিভার্সাল ইন্ডিভিজুয়ালিটি কথা বলেছিলেন, যে অ্যাটাচ অথচ ডিট্যাচ। আমার এই প্রেমে উন্মত্ততা আছে কিন্তু কোনো বন্ধন নেই। মহীশূরের মহারাজা, তিনি স্বামীজির বন্ধু ছিলেন, শিষ্যও ছিলেন। তো তিনি, তার খুব ইচ্ছে স্বামীজি কিছু দেবেন, তো সব দোকানে পাঠিয়েছেন, সাথে তার প্রাইভেট সেক্রেটারিকে নিয়ে। স্বামীজির কোনো জিনিসই পছন্দ হচ্ছে না। প্রাইভেট সেক্রেটারি স্বামীজি খুব পরখ করছেন, দেখছেন, খুব পছন্দ হচ্ছে, কিন্তু কিনছেন না। শেষে একটা চুরুটকে টানতে টানতে চলে গেলেন। স্বামীজি তাকে বলে দিলেন যে আমার দোকানগুলো দেখার খুব ইচ্ছে ছিল, আজকে দেখা হয়ে গেল, কী কী জিনিস এখানে পাওয়া যায়। এই সব কিছুর মধ্যেই একটা ক্ষেত্রীর মহারাজা ঘোড়া চড়বেন, সাথে বিবেকানন্দ নিয়ে ঘোড়া চড়তে যাচ্ছেন। সন্ধ্যেবেলায় বন্ধুদের সঙ্গে বসবেন, গল্প করবেন, পানভোজনের মধ্যে পানভোজনে থাকবেন, সেখানেও সন্ন্যাসীকে ডেকে নিয়েছেন। এই যে সন্ন্যাসীকে ডাকছেন সব জায়গায়, বড় জিনিস। স্বামীজির সঙ্গে দেখা হয়েছিল মতিলাল বোসের। প্রিয়নাথ বোস ছিলেন, যাকে প্রফেসর প্রিয়নাথ বোস বলা, সার্কাসের মালিক। তার দাদা মতিলাল বোসেরও সার্কাস ছিল। লাহোরে সার্কাস দেখাতে গেছেন, সেখানে স্বামীজির সঙ্গে দেখা। কিন্তু করছেন যে কী বলে ডাকবেন। স্বামীজি বলছেন যে আরে অত কিন্তু করছিস কেন, আমিও সেই নড়ে না তুই মতে। খুব বন্ধু ছিলেন। এবং সেখানে সার্কাস শুরুর আগে স্বামীজি ভক্তিযোগ নিয়ে বক্তৃতা দিয়েছিলেন। স্বামীজি যখন ফিরে আসেন প্রথমবার বিদেশ থেকে, তখন জগন্নাথ বলে একটি ছেলে ছিল, স্বামীর সঙ্গে স্কটিশ চার্চ কলেজে পড়তেন, কিন্তু পরে তার একটু পদস্খলন হয়, গেঞ্জেল টেজেল হয়ে যান ইত্যাদি। খুব ভালো পাখওয়াজ বাজাতেন। তো তার সেই তেলের ব্যবসা ছিল, সেখানে একটা ওই ফাঁকা তেলের কন্টেনার, সেখানে বসেই তার সঙ্গে রাস্তায় গল্প করছে। আর লোকে যাচ্ছে, বলছে দেখ এই বিশ্ববিখ্যাত স্বামী বিবেকানন্দ। একদিন বলরাম মন্দিরে গান গাইবেন, তো পাখওয়াজ বাজানোর লোকের দরকার হয়ে পড়েছে। একজনকে বলেছেন যা গিয়ে ডেকে নিয়ে, জগন্নাথ আছে ওখানে স্কটিশ চার্চ কলেজের কাছে, পাখওয়াজ বাজে, ওকে ডেকে নিয়ে। যখন সে ডাকতে যাচ্ছে, নিজেই বারান্দা এসে বলছেন, শোন, বলবি সিমলা নরেন দত্ত ডাকছে, স্বামী বিবেকানন্দ বললে আসবে না। মারা যাওয়ার 2 দিন আগে কলকাতায় এসছেন, এসে একটা ছেলেকে স্বামী দীক্ষা দিয়েছেন, 9 বছর বয়স, ঘুড়ি ওড়াচ্ছেন তার সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে। এই খোলা মাঠের মানুষ ছিলেন। খোলা মাঠের মানুষ ছিলেন বলেই বলতে পারতেন যে আই ওয়াজ জিজাস, আই ওয়াজ জুডাস, আই এনজয় গুড, আই এনজয় ইভিল, বোথ মাই প্লে মাই ফান, অ্যান্ড নাও আই এম গোয়িং টু বি ট্রুলি বিবেকানন্দ। বলতে পারতেন যে জীবনে এত দুঃখ পেয়েছি তাতেও আমি খুশি, জীবনে আমি ভুল করেছি তাতেও আমি খুশি, আবার এখন যে মহাসমুদ্রে ডুবে যাচ্ছি তাতেও আমি খুশি। এই যে জীবনটাকে খেলার মতো করে নিয়েছিলেন, মাই প্লে ইজ ডান, এটাই হচ্ছে বড় মানুষের প্রথম লক্ষণ। বেদান্তের মূল কথা, আমি সবের মধ্যেই আছি অথচ কিছুতেই নেই। বিবেকানন্দ ব্যক্তিগত জীবনে সেই বেদান্তকে ব্যবহার করেছিলেন। যেমন বনের বেদান্তকে ঘরে আনতে চেয়েছিলেন, তেমনি বেদান্তের প্রত্যেক সূত্রকে নিজের জীবনে ব্যবহার করেছিলেন, ফুটিয়ে তুলেছিলেন। তাই জন্যে জীবনটি অসাধারণ। তাই যেখানেই গেছেন সেখানেই একটা দাগ কেটেছেন। এবং এই ফ্রান্সিস বেকনের বাড়ির কাজের লোক বলেছিলেন, আপনি যে পোশাকই পরুন না কেন, আসলে আপনি একজন রাজা। আফসোস লাগে কি জানেন, যে আপনি এত ওনার কথা বললেন, ওনার গানের কথা, আজ পর্যন্ত কিন্তু স্বামীজির অরিজিনাল ভয়েস বা সেই গান থেকে আমরা বঞ্চিত। সেটা ভীষণ বড়, কারণ তখন তো অন্যভাবে রেকর্ডিং করা হতো, ওয়্যাক্স রেকর্ডিং হতো মোম দিয়ে। মোমটা শুকিয়ে গেছে, ফলে স্বামীজির গলা এখনো কি প্রচেষ্টা চালু আছে, কিন্তু সেটা পাওয়া খুব কঠিন। কারণ 1902 সালে তো সব শেষ হয়ে যায়, তার আগে বিদেশে রেকর্ডিং করা হয়। তার মানে বিদেশে 18
সো ওই 93, 94, 95 সালে সেই জিনিস পাওয়া খুব কঠিন, ডিফিকাল্ট হয়ে যায়। এনিওয়ে, আজকে আমাদের সীমাবদ্ধতা আমাদের এইখানেই শেষ করতে হচ্ছে, যে স্বামীজির বন্ধুদের সম্বন্ধে সম্যক পরিচয় পেলাম, যদিও আগে অনেকবার উনি বলেছেন, তো আমরা নিশ্চয়ই সমৃদ্ধ হলাম। আর আপনাদের কাছেও আশা করব যে আপনারা যদি কোনো প্রশ্ন থাকেন নিশ্চয়ই আমাদের করতে পারেন, আমরা সেই প্রশ্ন মিলিয়ে ওনাকে করবো এবং আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, নমস্কার।